সৌম্য সরকার নেই। এমনিতে এই না থাকাটা বাংলাদেশ দলে খুব একটা প্রভাব ফেলার কথা ছিল না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই শেষ ম্যাচগুলোতে সৌম্য যেভাবে ফর্ম ফেরত পেয়েছিলেন, ওয়ানডে সিরিজের লাস্ট ম্যাচটাতে ৭৩ রান করেছেন, ফার্স্ট টি-20 ম্যাচে ৪৩ রান করেছেন। ফলে এই লাস্ট টি-20 ম্যাচে সৌম্যর না থাকাটা বাংলাদেশ দলের জন্য একটা সেটব্যাক। সেকেন্ড ম্যাচে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুল ফাটিয়ে ফেলেছেন তিনি, এবং সেই জন্য মাঠ থেকে ৩ থেকে ৪ সপ্তাহ বাইরে থাকতে হবে। থার্ড টি-20 ম্যাচটা তার খেলা হচ্ছে না। এই যে থার্ড টি-20 ম্যাচটা সৌম্য সরকারকে ছাড়া খেলতে নামছে বাংলাদেশ, এই একটা অস্বস্তির জায়গা তো থাকছেই, কিন্তু এর বিপরীতে স্বস্তির অনেকগুলো জায়গা রয়েছে, এবং সবচেয়ে বড় স্বস্তিটা সম্ভবত ক্যাপ্টেন লিটন দাসের। লিটন দাসের ফর্মের অবস্থা খুব খারাপ, ভয়াবহ রকম খারাপ, তারপরেও তার স্বস্তির জায়গাটা থাকছে কোথায়, এবং এই ম্যাচটাতে বাংলাদেশের অ্যাপ্রোচ কি হবে, একাদশটা কি হবে, সেগুলো নিয়ে একটু আলোচনাটা করতে চাই। দেখুন, আমাদের স্বস্তির সবচেয়ে বড় জায়গা হচ্ছে কি, সিরিজে আমরা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছি, সিরিজটা আমাদের জেতা হয়ে গিয়েছে। যেইভাবে আমাদের এই বছরটা কেটেছে, যেইভাবে ধরেন আমি যদি টি-20 ফরম্যাটের কথাও বলি, এইখানটাতে আমরা ঘরে মাটিতে শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছি, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি। টি-20 ওয়ার্ল্ড কাপটা আমাদের খুব খারাপ গিয়েছে তা না, কিন্তু সেমিফাইনাল ওঠার চান্সটা আমরা যেভাবে হেলায় হারিয়েছি, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আমাদের যেই অ্যাপ্রোচটা ছিল, আমাদের যে পলায়নপর মনোবৃত্তি ছিল, সেইটা আসলে বাকি সবকিছুকে একেবারেই হচ্ছে গিয়ে ধুয়ে মুছে দিয়েছে। তারপরে ভারতের বিপক্ষে সিরিজে তো আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। এই অবস্থাতে এসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ২টা ম্যাচ জিতে টি-20 সিরিজ জয় নিশ্চিত করাটা নিঃসন্দেহে অনেক বড় একটা স্বস্তির জায়গা। এখন লাস্ট ম্যাচটা যদি আমরা হেরেও যাই, তাও তো সিরিজে আমাদের, কিন্তু জিতলে সেটা আরো বড় অর্জন হবে যে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টি-20 ফরম্যাটে যারা খুবই ফর্মিডেবল একটা দল, তাদেরকে আমরা ৩-০ ব্যবধানে হারিয়েছি। এই চান্সটা কি বাংলাদেশ নিতে চাইবে না? অবশ্যই চাইবে। এখন এখানটাতে সৌম্য সরকার না থাকার কারণে কি হয়েছে, ধরেন এখানটাতে পারভেজ হোসেন ইমনকে একাদশে একটা সুযোগ দেওয়া হবে। সুযোগটা তিনি আসলে ডিজার্ভ করছেন বেশ কিছুদিন ধরে। ওয়ানডে সিরিজের পুরোটা তিনি বসে রয়েছেন, টি-20 সিরিজের প্রথম 2টা ম্যাচ বসে রয়েছেন। এখন আমি জানি না সৌম্য হয়তো সুস্থ থাকলেও কি আসলে তাকে রেস্ট দিয়ে এই পারভেজ ইমনকে খেলানো হতো কিনা। এই সুযোগটা পারভেজ ইমন যেমন পাচ্ছেন, ঠিক তেমনি তানজিদ হাসান তামিম তিনিও আরেকটা সুযোগ পাচ্ছেন যে তার ওই জায়গাটা থেকে নিজেকে হচ্ছে গিয়ে আরেকটু গুছিয়ে নেওয়ার, আরেকটু প্রমাণ করার, যেটা আমরা ওয়ানডে সিরিজে দেখেছি, আবার টি-20 সিরিজটাতে দেখিনি। লিটন দাসের জন্য তো নিঃসন্দেহ, লিটন দাসের জন্য একাদশে থাকা না থাকাটা বিরাট কোনো ব্যাপার না, কিন্তু অবশ্যই সেইখানটা তো তিনিও যখন টপ 3-তে খেলবেন, এইখানটা থেকে তিনি প্রথম ম্যাচের মতো 3 নম্বরে খেলবেন নাকি এইখানটাতে সেকেন্ড ম্যাচের মতো ওপেনার হিসেবে খেলবেন, সেটা একটা দেখার বিষয়। লিটনের একটা স্বস্তির জায়গা রয়েছে, আমি বলছিলাম বড় স্বস্তির জায়গা হচ্ছে গিয়ে লিটনের। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বাহাতি স্পিনার আকিল হোসেন থাকছেন না। তিনি এই প্রথম 2টা ম্যাচের জন্য অ্যাভেলেবেল, থার্ড ম্যাচেই তাকে হচ্ছে গিয়ে ওই যে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলার জন্য তিনি চলে যাচ্ছেন, এটা আগেই ঘোষণা করা হয়েছে। ফলে আগের 2টা ম্যাচে যার কাছে আউট হয়েছেন লিটন দাস, তিনি না থাকাটা লিটনের জন্য একটা স্বস্তি। আবার ধরেন জেডন সিলস আসছেন তার জায়গায়, পেস বোলার। এই সিলসের বলে তো ওয়ানডে আর টেস্ট সিরিজে 2বার লিটন আউট হয়েছেন। সো লিটনের জন্য একটা বিরাট বড় স্বস্তির জায়গা তা হয়তো নয়, কিন্তু যেরকম ফর্মের মধ্যে তিনি রয়েছেন, তাতে এই ছোট ছোট স্বস্তির জায়গাগুলো খুঁজে নিয়ে এইখান থেকেই আত্মবিশ্বাস ফেরানো একটা রান করার জায়গার দিকে তাকে আসলে ছুটতে হবে। এখন টপ 3 এই 3 জনকে দিয়েই হবে। আপনি যদি 11 ধরেন, নাম্বার 4এও ওইখানটাতে আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজ আগের ম্যাচে বোলিংটা না হয় একবার করেছেন, কিন্তু অপশনটা তো রয়েছে, সঙ্গে ব্যাটিংও তিনি গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন। মিরাজি এই জায়গাটাতে থাকছেন, জাকের আলী থাকছেন, এরপরে আর হচ্ছে গিয়ে আমাদের শামীম হোসেন পাটোয়ারি, যদিও প্রথম 2টা ম্যাচে 7 নম্বর এবং 8 নম্বরে খেলেছেন পরিস্থিতি অনুযায়ী। আমি জানি না যে এই ম্যাচে তাকে আসলে আরেকটু আগে উঠিয়ে আনা হবে কিনা, 6 নাম্বারই আসলে তার পজিশন হবে কিনা। তো শামীম পাটোয়ারিটা মানে এখানটাতে রয়েছেন। আর আমাদের এই প্রপার ব্যাটসম্যান, আমি ওইখানটাতে এই 6 জনই যদি বলি, সঙ্গে আমাদের স্পিনার হিসেবে এখানে অপশন হিসাবে শেখ মাহেদী হাসান এবং রিশাদ হোসেন, এই দুজন তো থাকছেনই। আর আমাদের হচ্ছে গিয়ে স্পিনার ওইখানটাতে হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ তো রয়েছেনই। ইন্টারেস্টিং আরেকটা কল যেটা হবে, সেটা হচ্ছে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টে। ধরুন আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টে একেবারে শেষ সময় ইনিশিয়াল দলটাতে ছিলেন না নাহিদ রানা, কিন্তু শেষ সময় তাকে টি-20 স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আমাদের কোচ তো ফিল সিমন্স বলেছিলেন যে তাকে আমরা টি-20তে দেখতে চাই। সো নাহিদ রানাকে কি থার্ড ম্যাচে দেখা হবে কিনা। আবার ধরেন রিপন মন্ডলকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে, তাকে ডাকার পর কোনো ম্যাচ তাকে খেলানো হবে না, 3টা ম্যাচেই তিনি বাইরে বসে থাকবেন। স্পেশালি যখন আমরা প্রথম 2 ম্যাচ জিতে গেছি, এই সময় তো স্কোয়াড প্লেয়ারদের বাজিয়ে দেখার জন্য এর চেয়ে ভালো অপরচুনিটি আর হয় না। সো এখানটাতে রিপন মন্ডল এবং নাহিদ রানা দুইজনকেই কি একাদশে আসলে খেলানো হবে কিনা। সঙ্গে যদি আপনি ওইখানে হিসাব করে দেখেন যে তাসকিন, হাসান মাহমুদ, তানজিম সাকিব গত ম্যাচে তারা
আলাদা আলাদা প্যাচে খুব ভালো বোলিং করেছেন এবং আমরা দুইটা ম্যাচের কথাই বলতে পারি যে দুইটা ম্যাচেই ভাই আমরা 147 এবং 129 করে ডিফেন্ড করে জিতেছি, সেখানে তো বোলারদের তো হিউজ ক্রেডিট তো রয়েছেই। ফলে এই তিন পেসারের মধ্যে আমার মনে হয় যে অন্তত পক্ষে হচ্ছে গিয়ে ওই রিপন মন্ডল এবং নাহিদ রানা দুইজনের একজনকে তো অবশ্যই খেলানো হবে, ওই তাদের কাউকে বসে, ইভেন দুইজনকে খেলানো হলেও তা তো আমি অবাক হব না। এখন আমরা কি শর্ট টার্ম জিনিসটা দেখবো নাকি আমরা লং টার্ম জিনিসটা দেখবো? আমি কিন্তু সত্যি সত্যি চাই যে বাংলাদেশ যেন এই রিপন মন্ডল এবং হচ্ছে গিয়ে নাহিদ রানা এই দুইজনকেই খেলা, যেহেতু টি-20 স্কোয়াডে তারা রয়েছেন এবং পারভেজ হোসেন ইমনের খেলাটাও তিনি আসলে ডিজার্ভই করতেন, যেহেতু হচ্ছে গিয়ে তাকে রাখা হয়েছে এতদিন ধরে সৌম্য না থাকার কারণে সেই সুযোগের জায়গাটা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের এইখানটাতে সৌম্য সরকার না থাকাতে একটা অস্বস্তি যেমন রয়েছে, স্বস্তির জায়গাগুলোতে আমরা এখানে 2-0 ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে, এটা একটা স্বস্তির জায়গা রয়েছে। লিটন দাসের জন্য ব্যক্তিগত স্বস্তির জায়গা, যেটা আমি বললাম যে প্রথম দুই টি-20তে হেরেছে, আউট হয়েছেন যে আকিল হোসেনে বলে তিনি এই ম্যাচটাতে থাকছেন না সেইটা, এবং আমরা আমাদের স্কোয়াড প্লেয়ার অনেকদেরকে আসলে বাজিয়ে দেখার 2-0 ব্যবধানে এগিয়ে থাকার কারণে সেই বাজিয়ে দেখার সেই সুযোগটা আমাদের এই টি-20 ম্যাচটাতে থাকছে। ফাইনালি গিয়ে টি-20 ম্যাচে সম্ভাব্য বাংলাদেশের যে একাদশটা হতে পারে সেটা অনেকটা এইরকম: লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মানে এই তিনজনই হচ্ছে গিয়ে টপ 3-তে খেলবেন। কে 3 নম্বরে খেলবেন সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। সঙ্গে হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদকে আমি আসলে মনে হয় যে তিনজনের মধ্যেও অভিজ্ঞ তিনি, এবং তাকে আসলে বিশ্রামের কথা বললে তার বিশ্রামের জায়গাটাই একটু বেশি করে আসে। তো আমার কাছে মনে হয় যে তাসকিনকে হয়তো বা মানে আবার যদি আপনি দুইজন ডেবিউটার নেন তখন তো পুরো টিমটাই মানে পেস বোলিং ডিপার্টমেন্টটা অনভিজ্ঞ হয়ে যায়। সেই হিসাবে আমার মনে হয় যে তাসকিন খেলবেন, তার সঙ্গে হচ্ছে গিয়ে রিপন মন্ডল ও নাহিদ রানা, তাদেরকে আসলে এই মিলে বাংলাদেশের 11টা হতে পারে। এবং ওয়ানডে টি-20 সিরিজটা আমরা এই বছর যদি 3-0 ব্যবধানে জিতে যদি শেষ করতে পারি, এই বছর টি-20 ফরম্যাটটা আমাদের কোনো ফরম্যাটই খুব একটা ভালো যায়নি, কিন্তু টি-20 ফরম্যাটটার কথা যখন স্পেসিফিক্যালি বলবো তখন সেটা বাংলাদেশ ক্রিকেটের 2025-এর জন্য একটা বড় কনফিডেন্স বুস্টার হবে বলেই আমার কাছে মনে হয়। তো বাংলাদেশের কি এই একাদশ নিয়েই খেলা উচিত, এবং আপনি কি মনে করছেন কিনা প্রথম দুই টি-20-র মতো এই ম্যাচেও বাংলাদেশ এই একাদশ নিয়ে খেললে জিতবে? জানাতে পারেন মতামতটা।